নমস্কার, দেখে নিচ্ছি এই মুহূর্তের খবর। রাজ্যে করোনা আক্রান্তের মধ্যে 30% আগরতলা পৌর নিগম এলাকার, আর করোনায় মৃতদের মধ্যে 50% নিগম এলাকার। তাই পৌর নিগমের করোনা মনিটরিং কমিটি জেলা প্রশাসনের সাথে মিলে এখন ওয়ার্ড ভিত্তিক করোনা পরীক্ষার উপর জোর দেবে। তাই শনিবার তাদের পৌর নিগমের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে পৌরোহিত্য করেন মেয়র ডক্টর প্রফুল্লজিৎ সিনহা। अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन का एक कोरोना मॉनिटरिंग कमेटी है, जिसमें हम लोगों ने सिद्धांत लिया है कि डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन के साथ मिलकर अब वो जो नंबर ऑफ टेस्ट है वो बढ़ाएंगे, खासकर उन वार्ड में जहां पे नंबर केसेस ज्यादा है। यहाँ पे अगर देखा जाए तो अगरतला म्युनिसिपल कॉर्पोरेशन के 8 वार्ड ऐसे हैं जहां पर 70% केसेस एएमसी के हैं, जहां पे नंबर ऑफ केसेस, अभी नंबर ऑफ एक्टिव केसेस 100 से ज्यादा हैं। ऐसे 8 वार्ड हैं। उन 8 वार्डों के ऊपर हम लोग कॉन्सेंट्रेट करेंगे। उसके साथ में जो बाकी इलाके हैं उसमें भी हम लोग टेस्टिंग कराएंगे। तो उसमें जो लोग भी हाई रिस्क ग्रुप होता है, जिसको सिम्टम होता है, उनको हम लोग टेस्टिंग कराएंगे। टेस्टिंग कराने के बाद यदि वो पॉजिटिव आते हैं तो उनको, यदि उनके बॉडी में एक सेपरेट कमरा है, एक अलग कमरा है और अलग बाथरूम है, तो उनको होम आइसोलेशन का ऑप्शन दिया जाएगा। বিষ পান করা এক মহিলা শনিবার দুপুরে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু মহিলার চিকিৎসা না করে দীর্ঘ সময় বসে রাখা হয় বলে অভিযোগ। কিল্লা এলাকার ওই মহিলা কি কারণে বিষ পান করেছেন তা জানা যায়নি। তবে মহিলাকে এভাবে হাসপাতালে চিকিৎসা না করে বসিয়ে রাখা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠছে। এখন কোথায় আছে? গোমতী ডিস্ট্রিক্ট হসপিটালে ডাক্তার দেখছেনি? দেখছে না? কয়টার সময় আছেন? 1টার দিকে। খয়েরপুর বিধানসভা কেন্দ্রে ধূপছড়া এলাকায় রাজনৈতিক পরিবেশ এখনো উত্তপ্ত। শুক্রবার রাতে একজন আইপিএফটি কর্মী আক্রান্ত হওয়ার ঘটনার পর থেকে নতুন করে ঝামেলা সৃষ্টি হয়। শনিবার সকালে নাশকতার আগুনে পুড়ে যায় একটি দোকান। সেই দোকান আবার একজন বিজেপি সমর্থকের। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ এবং টিএসআর মোতায়েন করা হয়েছে ওই এলাকায়। উদয়পুর মৎস্য দপ্তরের অধীনস্থ খিলপাড়া প্যাক্সের একটি দিঘির মাছ বিক্রিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। জানা গেছে, মৎস্য দপ্তরের কর্মীরা রাজধননগর দিঘি থেকে মাছ ধরে স্থানীয়দের বঞ্চিত করে জামজুড়িতে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। স্থানীয়দের দাবি, সারা বছর দেখাশোনা করে রাখার কাজ স্থানীয়রা করে, কিন্তু মাছ বিলির ক্ষেত্রে স্থানীয়রা কেন বাদ যাবেন? এর বিরুদ্ধে সরব হয়ে ঘেরাও করে রাখা হয়। কি পরিমাণ মাছ ধরা হয়েছে তারও স্পষ্ট উত্তর দিচ্ছেন না কর্মীরা, যা নিয়ে সন্দেহ আরো প্রবল হয়। এই ফিশারি ফারা মানুষ সবসময় মাছ পাইতে আছে, রাজনগর লোকাল মানুষের কোনো মাছ না দিয়া সমস্ত মাছ দাম করে যায় অনেক লেগা। এটা কোন ধরনের কথা? এই নতুন দিকে হয়তো অফিসাররা সমস্ত মাছ পেয়ে জায়গা দাম ধরে বলে নিয়ে দিব। এটা তো পুরা জামজুরি। তো এইবার আমরা জামজুরিতে ফার্স্ট করতেছি, পরবর্তী সময় আবার কয়েকদিন বাদে রাজনগর এই সেন্টারটার মধ্যে মাছ দেওয়া হবে। শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ রাজীব লস্কর নামে 31 বছরের এক যুবক। জানা গেছে, রানীরবাজার এলাকার যুবকের সাথে বেলোয়ারচর এলাকার গীতা লস্করের সামাজিকভাবে বিয়ে হয়েছিল 10 বছর আগে। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এরই মাঝে স্ত্রী পরকীয়ায় জড়িত বলে সালিশি সভা হয়। তারপর সব স্বাভাবিক থাকলেও কয়েকদিন আগে পুনরায় এই বিষয়ে সাংসারিক ঝামেলা দেখা যায়। স্ত্রী কলমচোরা বাপের বাড়ি চলে যায়, স্বামীও যায় শ্বশুর বাড়িতে, কিন্তু গত 12 দিন যাবৎ তার কোনো খোঁজ পাওয়া না যাওয়ায় রাজীবের বাড়ির লোকের সন্দেহ শ্বশুর বাড়ির লোকেরা তাকে গুম করে নিয়েছে। থানায় জানানো হয়েছে ঘটনা, কিন্তু কোনো সাড়া পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। আমরা কি মনে হয়, আমরা তো মনে হয় মারি হইলেছে না, এই সন্দেহ করতেছি আমরা। হ্যাঁ, পুলিশ কিছু কইছে না? পুলিশ তো জানে, খোঁজ খবর পাইলে করবো। হ্যাঁ, আসিল শ্বশুরবাড়িতে হঠাৎ করে আজকে 10-12 দিনের মধ্যে হ্যাঁ বলে রাতে 3টার সময় বাড়িতে বউর বাড়িতে গেছে। কই পাওয়া যাইতেছে না। কদিন গেছে? গেছে তো 12-13 দিন। আমরা থানা জানাইছেন?
হয়তো বেসরকারি থানা ইয়া করছে, এন্ট্রি করেছি, রানী বাজারে করছি। আপনার কি মনে হচ্ছে ঘটনা কি হতে পারে? অবৈধ সম্পর্ক, বউয়ের অবৈধ সম্পর্ক আছে বাড়ির লোকে, হ্যাঁ মানুষকে তো হয়েছে। বন দপ্তরের কর্মীরা গোপন খবরের ভিত্তিতে শনিবার অভিযান চালায়। সদর ফরেস্ট রেঞ্জের কর্মীরা আনন্দনগর শ্যামাপ্রসাদ কলোনিতে অভিযান চালায়। সেখানে উদ্ধার হয় বেআইনিভাবে ব্যবহৃত সমিল এবং দুটো গাড়ি আটক করেছে বন দপ্তরের কর্মীরা। বন কর্মীরা কথা অনুযায়ী গাড়ি, সমিল এবং উদ্ধারকৃত কাঠের মূল্য সব মিলে 6 লক্ষ টাকা। গোপন খবরের ভিত্তিতে আমরা এসেছি। আমাদের কাছে খবর ছিল যে এখানে চলছে, তো যার ফলে আমরা আমাদের এফপিও পার্টি এবং রেঞ্জের স্টাফদের নিয়ে আমরা থানা দিই। যার ফলে আমরা মেশিন এবং দুটো গাড়ি এবং কাঠ আমরা উদ্ধার করতে পারি। 6 লক্ষ টাকার কাঠ এবং গাড়ি সহ উদ্ধার করতে, এবং কাউকে তো পাইনি, তারা সরে গেছে আমাদের থেকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা গাছ ধ্বংস করা হয়। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে ওসি এবং টিএসআর এর জওয়ানরা তৈবান্দাল এডিসি এলাকায় হানা দেয়। 3টি প্লটে 3000 গাঁজার চারা ধ্বংস করে। যদিও এর পেছনে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা ধ্বংস করা গাঁজা চারার বাজার মূল্য 10 লক্ষ টাকা হবে। আগামী দিনে তদন্ত জারি রাখা হবে বলে জানানো হয়। আজকে সকাল 7টা থেকে আমাদের কাকরাগঞ্জ থানার অন্তর্গত রানী এডিসি ভিলেজ এলাকাতে 3টি ব্লক থেকে অ্যারাউন্ড, আমরা প্রথমে 2 দিন আগে এটা বের করি যে ওখানে গাঁজার চাষ হচ্ছে, অ্যারাউন্ড 30,000 স্টেপলিং আমরা গ্রেফতার করছি 3টি ব্লক থেকে। নেতৃত্ব দিয়েছেন ওসি কাকরাগঞ্জ সিএস নারায়ণগোপাল দাস। বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পরে বামপন্থী সমর্থকদের উপর আক্রমণ ভাঙচুর চালানো হয়। সরকার গঠনের 2.5 বছর পরেও এই ধরনের ঘটনা বেড়েই চলেছে, এমনই অভিযোগ করেন নারী সমিতির সাধারণ সম্পাদিকা ঝর্ণা দাস বৈদ্য। তিনি বলেন, এখনো হুমকি দেওয়া হচ্ছে মিছিলে গেলে বাড়ি ঘরে আক্রমণ করা হবে। অনেক জায়গায় আক্রমণ সংঘটিত হয়েছে। বিজেপি আইপিএফটি জোট সরকার আসার পর থেকে একদিকে বামপন্থীদের উপর, নেতা কর্মী সমর্থক তাদের উপর আক্রমণ, বাড়িঘরে আক্রমণ, ভাঙচুর, পার্টি অফিস ভাঙা, সমস্ত কিছু তারা করেছে। কিন্তু দীর্ঘ 2.5 বছর পরেও আজকে দেখছি তাদের আক্রমণ আরো বেশি সংগঠিত হচ্ছে। হুমকি দিয়েছে যে এই মিছিলে গেলে পরে খুন হবে, এই মিছিলে গেলে পরে সম্পূর্ণ বাড়িঘর ভেঙে দেওয়া হবে, এলাকায় থাকতে দেওয়া হবে না, কেউ কোনো মিছিল মিটিংয়ে যেতে পারবে না, এই সমস্ত করেছে। রাজ্যে এবং দেশে এবং রাজ্যে সর্বত্র খাদ্যাভাব, খাদ্য সংকট, শিক্ষা নিয়ে ছিনিমিনি খেলা, স্বাস্থ্য পরিষেবার লাটে, স্বাস্থ্য কোভিড-19 নামে তারা যা করছে, কোটি কোটি টাকা তুলেছে, কোটি কোটি টাকা, কিন্তু এই টাকার কোনো হদিশ নেই। মহামারীর সময়ে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট সম্পন্ন করার জন্য সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় সরকার। এনএসইউআই আগে থেকে এই সময় পরীক্ষা বাতিল করতে বলছে। সারা দেশেই তারা আন্দোলন চালাচ্ছে। রাজ্যেও তার অঙ্গ হিসেবে শনিবার শিক্ষা দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শনের পর ডেপুটেশন প্রদান করা হয়। আপনারা জানেন যে বিশ্বে একটা মহামারী চলছে, আর ঠিক সে মহামারীর সময় ভারত সরকারের শিক্ষা মন্ত্রক থেকে একটা হুলিয়া জারি করেছে যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং নিট পরীক্ষা নেওয়ার জন্য প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সার্কুলার জারি করেছে। আমরা তার বিরুদ্ধে সারা ভারত জুড়ে ন্যাশনাল স্টুডেন্ট ইউনিয়ন অফ ইন্ডিয়ার সংগঠন এনএসওয়াই, সেটা সারা ভারত জুড়ে আমাদের আন্দোলন চলছে। সে আন্দোলনের সূত্র ধরে আজ ত্রিপুরা রাজ্যে আমরা শিক্ষা দপ্তরের কাছে আমরা এই দাবি জানাচ্ছি যে ত্রিপুরা রাজ্যে যারা বিভিন্ন ছাত্রছাত্রী জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার জন্য তৈরি, যারা নিট পরীক্ষা দেওয়ার জন্য তৈরি, লাইফকে সুরক্ষিত রাখার জন্য আমাদের দাবি। আগে জীবন, তারপরে পড়াশোনা। আমরা বলছি বারবার অনলাইন ক্লাসের মধ্যে পরীক্ষা নেওয়ার জন্য, কিন্তু এই রাজ্যের শিক্ষা মন্ত্রক কোনো হেলদোলে নেই।
শহরের বুকে আবারও মিছিল করল সিটু। এদিন সংগঠনের রাজ্য কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা কম হলেও এই সময় মিছিল করে পুনরায় বার্তা দেওয়া হয়েছে বাধা সত্ত্বেও তারা ঘরে বসে থাকবে না। মিছিল শেষে সিটু রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত জানান, বারবার জ্বালানির দাম বাড়ানোর মধ্য দিয়ে মোদী সরকার বুঝিয়ে দিয়েছে তারা কতটা জনবিরোধী। আমাদের দেশে 2014 সালের 26শে মে নরেন্দ্র মোদী সরকার শপথ নিয়েছিল প্রথমবারের মতো। সে সময়ে বিদেশের বাজারে পেট্রোলিয়াম সামগ্রীর দাম যা ছিল আজকে তার চাইতে অনেক কম, কিন্তু তা সত্ত্বেও ওই সময় পেট্রোলিয়াম সামগ্রীর যা দাম ছিল আজকে অনেক অনেক গুণ দাম বেড়ে গেছে। এই মোদী সরকার আবারও পরিচয় দিচ্ছে যে তারা সত্যি জনবিরোধী, তারা দেশের মানুষের কথা ভাবে না, তারা অল্প কিছু আদানি আম্বানিদের স্বার্থ রক্ষা করতেই তারা উদ্গ্রীব। করোনা সংক্রমণ বেড়ে চলেও শহরের বাজারগুলোতে নাগরিকদের মধ্যে সচেতনতার অভাব দেখা যাচ্ছে। এখনো ক্রেতা বিক্রেতারা অনেকেই মুখে মাস্ক পরছেন না। বিশেষ করে বিক্রেতাদের মধ্যে এই ধরনের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। অনেকে আবার ক্যামেরা দেখতেই মুখে মাস্ক লাগিয়ে নেন। বাজারে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়েও অভিযোগ আছে। নাগরিকরা যতক্ষণ না সচেতন হচ্ছেন করোনা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়, তাই বলছে, কিন্তু কয়জন সেই কথায় আমল করছেন? অন্যান্য বছরের মতো না হলেও শনিবার বাম ছাত্র যুবরা দিলীপ তরুণ অরবিন্দদের শহীদান দিবস পালন করেছে। একই সাথে রাজেশ্বর ও সুমিত্রা সিনহার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিন মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে প্রয়াতদের শ্রদ্ধা জানানো হয়। রাজ্যে কংগ্রেস আমলে দুটো ঘটনায় এই 5 জনের মৃত্যু হয়েছিল। একটি ঘটনা আগরতলায় এবং অপরটি জোলাইবাড়িতে। এবার করোনা পরিস্থিতির জন্য শহীদ বেদিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পক্ষ থেকে আজকের দিনে গোটা রাজ্যে প্রতিটা মহকুমায় দিলীপ তরুণ অরবিন্দ এবং রাজেশ্বর সুমিত্রার শহীদান দিবস আমরা উদযাপন করছি। কোভিড-19 কারণে আমরা নানা কর্মসূচির মধ্য দিয়ে যেভাবে দিনটা পালন করতাম, এই বছর আমরা তা করতে পারছি না। এবং আপনারা জানেন সবাই যে 1966 সালে কংগ্রেসের রাজত্ব গোটা রাজ্যে তীব্র খাদ্য সংকট চলছিল। আর এই সময় সমস্ত দিক থেকে বইয়ের কালোবাজারি, খাদ্যের কালোবাজারি, সিনেমা হলের টিকিট কালোবাজারি, সমস্ত কালোবাজারি বলা যেতে পারে সরকারি উদ্যোগেই কালোবাজারিগুলো চলছিল। যতগুলো প্রতিশ্রুতি ছিল তাতে সমস্ত প্রতিশ্রুতির উল্টো দিকে হাঁটার চেষ্টা হচ্ছে। স্কুলের দরজা বন্ধ করে দিয়ে মদের দোকান খোলানোর চেষ্টা হচ্ছে গোটা রাজ্যের মধ্যে। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রাজেশ্বর সুমিত্রা দিলীপ তরুণ অরবিন্দ শহীদান দিবসে আমরা দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে চাই যে গণতন্ত্র আক্রান্তে গণতন্ত্রকে পুনরুদ্ধারের যে লড়াই, এই লড়াইকে আমাদের তীব্র করতে হবে। এই লড়াইকে তীব্র করার শপথ আমরা আজকের দিনে গ্রহণ করছি। 1994 সালে 13 ফেব্রুয়ারির হত্যাকাণ্ডের বিচারে দাবিতে সরব হলেন মৃতের পরিজনরা। আগরতলার বড়জলার সুহাসগণকে নৃশংসভাবে খুন করা হয়েছিল। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন তার ভাই হিমাংশুগণ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। তিনি ওই ঘটনার অভিযুক্ত বলে 13 জনের নামও উল্লেখ করেন। তারা জানান, বামফ্রন্ট সরকারের সময় তারা বিচারের দাবিতে অনেকে দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু কিছুই হয়নি। এখন তারা এই ঘটনার বিচার চাইছেন। সুহাসগণ নাকি জিরানিয়ায় ছাত্র কংগ্রেসের নেতা ছিলেন। 1994 যে সময় আপনার জুট পিরিয়ড গেছে গিয়া, তখন আয়া পড়লো আপনার বামফ্রন্ট। ওই সময় আমাদের ধরেন 1 বছর পরে 93 জুট সরকার গেছে গিয়া, 94 ফেব্রুয়ারি 13 তারিখ 12 তারিখ আমার বাড়িতে ঘটনা। তারপরে রাত্রে ধরেন আপনার আনুমানিক 8টা সাড়ে 8টা 30-35 জনের দল আমার বাড়িতে হঠাৎ করে চড়া হয়েছে। তখন আমার 2টা ঘর ছিল, দুটো ঘরের দরজা একদম পুরো ভেঙে দিয়েছিল। ভেঙে দিয়ে আমার ভাই আবার বিবাহ করে দিয়েছিল, বিয়ে করে দিয়েছিল। যার সুবাদে সে আরেকটা ঘরে থাকতে হয়েছিল, ওই ঘরের দরজা ভেঙে এর একদম উঠানে মানে একদম কুড়াল দিয়া মাথার মধ্যে আঘাত করছে। মাথার পাশবিক লালসার শিকার 8 বছরের শিশুকন্যা। বামুটিয়ার এই ঘটনার পর এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। মেয়েটির বাবা পুলিশের কাছে অভিযোগ করেন,
করার পর 4 জনকে আটক করা হয়। সবচেয়ে অবাক ও উদ্বেগের বিষয়, অভিযুক্ত 6 জনই অপ্রাপ্ত বয়স্ক। অভিযোগ, মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে ডেকে আনত অভিযুক্তরা। পরে শিশুকন্যার পরিজনরা ঘটনাটি জানতে পারেন। এয়ারপোর্ট থানার পুলিশ এখন ঘটনার তদন্ত করছে। ঘটনা কালকে 9টার সময়, 9টার দিকে আমার ছোট মেয়ারে ডাক দিছে একটা ছেলে। এরপরে তেমনি আমার মধ্যম মেয়ে শূন্য গেছে, শূন্য ধরছে ছেলেটারে। এরপরে আমার বোর দাঁড়াইয়া হয়েছে বলে বোর 2 রকমের টাইট দিছে। এখন হয়েছে আগের ঘটনা বাইরেছে। আটগড়ির মোবাইলের ভিতরে তার ছবি উঠাই রাখছে, নাইলে কয়ে দেবো তুই যদি আমার লোকের না যাস।